গুড মর্নিং ক্লাস। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। ওয়েলকাম টু রাইট স্মার্ট একাডেমি। আমি রয়েছি তোমাদের সাথে জিওগ্রাফির সুমন স্যার। স্টুডেন্ট, আমরা গত ক্লাসে তোমাদের বইতে, ভূগোল বইতে যে প্রথম অধ্যায় রয়েছে, সেই প্রথম অধ্যায় নিয়ে কিন্তু আলোচনা শুরু করেছিলাম। সেখানে আমরা কি কি বিষয় জেনেছিলাম, যে বহির্জাত প্রক্রিয়া এবং এই বহির্জাত প্রক্রিয়ায় যে ভূমিরূপ পরিবর্তনে কি ভূমিকা নেয় সেই সম্পর্কে, তাই তো? আচ্ছা, আজকে আমরা তার দ্বিতীয় অংশটা পড়ব। কি অংশ? যে ভূমিরূপ পরিবর্তনে নদীর ভূমিকা, অর্থাৎ নদী ভূমিরূপ পরিবর্তনে কি কি কাজ করে সেই সম্পর্কে কিন্তু আমরা আগে জানব। তার আগে গত ক্লাসের পড়া তোমাদের কেমন মনে আছে একটু দেখতে হবে। তাহলে তোমরা আমাকে উত্তর দাও যে এই যে বহির্জাত প্রক্রিয়া, এই বহির্জাত প্রক্রিয়া কাকে বলবো, বলো? ভেরি গুড। ভূবহিস্থ বা পৃথিবী পৃষ্ঠের উপরে যে প্রাকৃতিক শক্তির মাধ্যমে যান্ত্রিক ও রাসায়নিক পদ্ধতিতে ভূপৃষ্ঠের বিবর্তন ঘটে বা পরিবর্তন ঘটে, সেটাই হলো কিন্তু বহির্জাত প্রক্রিয়া, তাই তো? আচ্ছা, আমরা কিন্তু ক্লাস 9-এ পড়েছিলাম এই ভূমিরূপ পরিবর্তনে অন্তর্জাত প্রক্রিয়া সমূহ, তাই না? এই অন্তর্জাতীয় প্রক্রিয়াগুলি কি কি তোমাদের মনে আছে, বলো তো? আকস্মিক ঘটে যাওয়া ঘটনাগুলি সম্পর্কে, তাই তো? যেমন ভূমিকম্প, অগ্ন্যুৎপাত ইত্যাদির ফলে যে ভূমিরূপ হঠাৎ পরিবর্তন হয় সেই সম্পর্কেও জেনেছিলাম। এছাড়া মহীভাবক আলোড়ন, গ্রিজনি আলোড়নের সম্পর্কেও আমরা বিস্তারিত ক্লাস করেছিলাম, তাই না? আচ্ছা, তোমরা আমাকে বলো, এই যে বহির্জাত প্রক্রিয়া, এই বহির্জাত প্রক্রিয়া সমূহকে আমরা কয় ভাগে ভাগ করতে পারি ও কি কি? ভেরি গুড, দুই ভাগে ভাগ করতে পারি, তাই না? তাহলে পৃথিবী পৃষ্ঠের উপরে এই যে শক্তিগুলি কাজ করে সেই শক্তিগুলোকে আমরা দুই ভাগে ভাগ করছি, কি কি? এক হচ্ছে স্থিতিশীল শক্তি আর এক হচ্ছে গতিশীল শক্তি। স্থিতিশীল শক্তি কি? যেটা মাধ্যমে ভূমিরূপ খুব ধীরে ধীরে পরিবর্তন হয়, সেটি হচ্ছে কিন্তু স্থিতিশীল প্রক্রিয়া, তাই তো? এবং গতিশীল প্রক্রিয়া কাকে বলবো? যার মাধ্যমে ভূমিরূপ খুব দ্রুত পরিবর্তন হচ্ছে, সেটি হচ্ছে গতিশীল প্রক্রিয়া। তাহলে তোমরা আমাকে বলো, এই যে ভূমিরূপ পরিবর্তনে বিভিন্ন যে প্রক্রিয়াগুলি রয়েছে, বহির্জাত যে প্রক্রিয়াগুলি রয়েছে সেগুলি কি কি, বলো? যে প্রাকৃতিক কারণগুলো রয়েছে, কি কি হতে পারে? ভেরি গুড। নদীর কাজ, হিমাবহের কাজ, আর কি হবে? সমুদ্র তরঙ্গ, জোয়ার ভাটা, তাই তো? এই যে কাজগুলো রয়েছে, এগুলোকে কিন্তু আমরা বলছি গতিশীল প্রক্রিয়া। আবার স্থিতিশীল যে প্রক্রিয়াগুলি রয়েছে পৃথিবীর উপরে, অর্থাৎ বহির্জাত প্রক্রিয়া, সেগুলি কিন্তু হলো কি? বায়ুর উষ্ণতা, বায়ুর আর্দ্রতা, মেঘাচ্ছন্নতা, অধঃক্ষেপণ। আচ্ছা, অধঃক্ষেপণের উদাহরণ কি হতে পারে? বৃষ্টিপাত। ভেরি গুড। তাহলে এই বৃষ্টিপাতের দ্বারা ভূমিরূপ কিন্তু খুব ধীর গতিতে পরিবর্তন হচ্ছে, তাই এটি কিন্তু স্থিতিশীল শক্তি রূপে পরিচিত হচ্ছে এই অধঃক্ষেপণ বা বৃষ্টিপাত, তাই তো? আর তোমরা অপরদিকে বললে যে গতিশীল প্রক্রিয়া, হিমবাহ, নদী, বায়ুর ক্ষয় কাজ, এছাড়া সমুদ্র তরঙ্গ, জোয়ার ভাটা, এই যে পৃথিবীর বর্জিত শক্তিগুলো সম্পর্কে কিন্তু আমরা বিস্তারিত জানবো আমাদের এই প্রথম অধ্যায়তে, তাই তো? আচ্ছা, তাহলে এই যে বর্জিত প্রক্রিয়া পড়তে গিয়ে আমরা কিন্তু পড়েছিলাম যে পর্যায়ন প্রক্রিয়া, তাই না? এই বর্জিত প্রক্রিয়ার অপর একটি নাম কি? পর্যায়ন। আর এই পর্যায়ন দুটি শক্তির দ্বারা কিন্তু সৃষ্টি হয়েছে, বা দুটি শক্তির ফল হচ্ছে এই পর্যায়ন। সেই দুটি শক্তি কি কি বলতো? ভেরি গুড। এক হচ্ছে অবরোহণ আর এক হচ্ছে আরোহণ, তাই তো? অবরোহণ কাকে বলবো, বলো? অবরোহণ হলো যে প্রক্রিয়ার ক্ষয়কাজের মাধ্যমে উঁচু যে ভূমিভাগ ধীরে ধীরে উচ্চতা হ্রাস পাচ্ছে, সেটাকে আমরা কি বলবো? অবরোহণ, তাই তো? অর্থাৎ কোনো একটি পর্বত যদি বিভিন্ন আহ, এই যে বর্জিত প্রক্রিয়ার মাধ্যমে ক্ষয়প্রাপ্ত হয়ে হয়ে নিচু হয়, তখন সেই প্রক্রিয়াকে আমরা কি বলবো? অবরোহণ, তাই না? আবার এই যে আহরণ, আহরণটা কি? বা আরোহণটা, এই যে আরোহণ প্রক্রিয়া, এই আরোহণ প্রক্রিয়াটা কি প্রক্রিয়া? ভেরি গুড। এই অবরণের ঠিক উল্টোটা, অর্থাৎ সঞ্চয় হচ্ছে। কোনো একটি নিচু স্থান যখন ভূমিরূপ পরিবর্তনের মাধ্যমে ধীরে ধীরে উঁচু হচ্ছে, তখন তাকে আমরা কি বলবো? যে আরোহণ। অর্থাৎ আরোহণের কিন্তু আমরা যদি সঞ্চয় কাজের সাথে তুলনা করি তাহলে কিন্তু সেটি সঠিক হবে।
আর অবরোহণ হচ্ছে হ্রাস পাচ্ছে অর্থাৎ ক্ষয়প্রাপ্ত হচ্ছে। অপরদিকে আরোহণ কি হচ্ছে, কোনো স্থান ধীরে ধীরে আরো উঁচু হচ্ছে, সেটাকে আমরা কি বলছি, আরোহণ। বা একে আমরা সঞ্চয় কাজের সাথে কিন্তু তুলনা করতে পারি, তাই তো? আচ্ছা, ভেরি গুড। এরপরে আমরা কি পড়েছিলাম, যে আবহ বিকার পড়েছিলাম, পুঞ্জিত ক্ষয় পড়েছিলাম, ক্ষয়ীভবন পড়েছিলাম, অগ্নিভবন পড়েছিলাম, তাই না? তোমরা আমাকে বলো তো আবহ বিকার কি? ভেরি গুড। যে যান্ত্রিক ও রাসায়নিক পদ্ধতিতে ভূপৃষ্ঠের যে শিলা, সেই শিলা চূর্ণ বিচূর্ণ হচ্ছে এবং বিয়োজিত হয়ে সেই স্থানেই যখন সেটি পড়ে রয়েছে, তখন তাকে আমরা কি বলবো, আবহ বিকার, তাই তো? আচ্ছা, পুঞ্জিত ক্ষয় কাকে বলবো? ভেরি গুড। পুঞ্জিত ক্ষয় হচ্ছে অভিকর্ষের টানে উচ্চভূমির ঢাল বরাবর যখন কোনো ভূমিভাগ নিচের দিকে সরে আসে, তখন তাকে আমরা কি বলবো, পুঞ্জিত ক্ষয়, তাই না? তাহলে পৃথিবী তো সমস্ত বস্তুকে তার কেন্দ্রের দিকে আকর্ষণ করছে, করছে তো। তাহলে এই পুঞ্জিত ক্ষয় কোন অঞ্চলে বেশি লক্ষ্য করা যায় বলতো? ভেরি গুড। পার্বত্য অঞ্চলে কিন্তু এই পুঞ্জিত ক্ষয়টি বেশি লক্ষ্য করা যায়, তাই না? অর্থাৎ দেখবে যে পাহাড়ে ধস নেমেছে, নামে তো। তাহলে এই যে পাহাড় পর্বতের যে ধস নামা, অর্থাৎ সেটি কিন্তু উচ্চভূমি ছিল এবং ভূমির ঢাল বরাবর নিচের দিকে নেমে আসছে, এটিকে কি বলছে, পুঞ্জিত ক্ষয়, তাই তো? আচ্ছা, এরপরে আমাকে বলো তো নগ্নিভবন কি? নগ্নিভবন আবহবিকার প্লাস ক্ষয়ীভবন প্লাস পুঞ্জিত ক্ষয়, এই যে তিনটির একসাথে যোগফলে কিন্তু হলো নগ্নিভবন। আচ্ছা, এরপরে স্টুডেন্ট আমরা তো আরো একটা বিষয় সম্পর্কে জেনেছিলাম, যে ভূমিরূপ পরিবর্তনে মানুষের ভূমিকা। আমরাও কিন্তু ভূমিরূপ পরিবর্তনে বিভিন্ন রকম ভূমিকা পালন করে থাকি, তাই না? আমাদের দ্বারাও কিন্তু ভূমিরূপ পরিবর্তন হয়, হয়তো? কিভাবে হয় বলতো? ভেরি গুড। খুব ভালো বলেছো, যে খনিজ দ্রব্য আহরণ করলে, অর্থাৎ প্রকৃতির উপরে খনিজ পদার্থ রয়েছে, সে খনিজ পদার্থ আহরণ করতে গিয়ে আমরা কিন্তু পার্বত্য অঞ্চল খুঁড়ে ফেলছি, বা কয়লা, ধরো উদাহরণ, কয়লা খনিতে কয়লা আমরা আহরণ করছি, ফলে সেই স্থানটার কিন্তু গর্তে পরিণত হচ্ছে, ফলে সেই স্থানটার কিন্তু ভূমির উপরে একটা বিরাট পরিবর্তন হচ্ছে, তাই না? আবার রাস্তা তৈরি, পার্বত্য অঞ্চলে আমরা কিন্তু পাহাড় কেটে রাস্তা তৈরি করছি, তাহলে ভূমির উপর পরিবর্তন হচ্ছে তো। ডিনামাইট ফাটাচ্ছি, ফাটিয়ে পাহাড় পর্বতকে ভেঙে সেখানকার রাস্তা বা খনিজ যে দ্রব্যগুলো সেগুলো আহরণ করছি। এছাড়া নদীতে বাঁধ দেওয়ার মাধ্যমেও কিন্তু মানুষ এই যে ভূমিরূপের পরিবর্তন সেটি কিন্তু করে চলেছে। তাহলে এটিও কিন্তু সমান গুরুত্বপূর্ণ, যে ভূমিরূপ পরিবর্তনে মানুষের ভূমিকাগুলি আলোচনা করো। এই প্রশ্নটাও কিন্তু তোমরা ভালো করে পড়বে। আচ্ছা, আজকে এবারে আমরা আলোচনায় আসি। গতকালের পড়া তোমরা ভালোই মুখস্থ করেছো, সকলকে অসংখ্য ধন্যবাদ। আজকের আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো ভূমিরূপ পরিবর্তনে নদীর ভূমিকা। তার আগে আমরা নদী সম্পর্কে জানব, নদী কাকে বলে, নদীর বিভিন্ন যে যেমন দোয়াব অঞ্চল, উপত্যকা, উৎস, মোহনা, এই যে নদী সংক্রান্ত বিভিন্ন তথ্য, সেগুলো কিন্তু আমরা জানবো। এছাড়া কি জানবো, যে নদীর কাজ কি, ঠিক আছে? তোমরা সকলে মোটামুটি এই নদী সম্পর্কে কম বেশি কিন্তু জানো, তাই না? তোমরা ক্লাস 7-এ বা 8-এ কিন্তু এগুলো পড়েছো। তবে এখানে আমরা বিস্তারিত আলোচনা করব, যে নদীর ভূমিরূপ বা নদীর গতির ফলে ভূমিরূপের কি কি পরিবর্তন হচ্ছে সেই সম্পর্কে। তাহলে চলো আজকের ক্লাসটা আমরা শুরু করি। প্রথমে আমরা দেখবো যে ভূমিরূপ পরিবর্তনে নদীর ভূমিকা। দেখো, ভূমিরূপ পরিবর্তনকারী শক্তি হিসাবে নদীর ভূমিকা সব থেকে গুরুত্বপূর্ণ। তাহলে এই যে পরিবেশে বা প্রকৃতিতে যে প্রাকৃতিক যে বহির্জাত প্রক্রিয়াগুলি রয়েছে, তার মধ্যে কিন্তু নদী হচ্ছে অন্যতম। কারণ নদী ভূমিরূপ পরিবর্তনে কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। কারণ ভূবিজ্ঞানীরা হিসাব করে দেখেছেন যে নদী বা জলধারা একক বা সম্মিলিতভাবে কিন্তু পৃথিবীর প্রায় 70 ভাগ অঞ্চল ভূমির পরিবর্তন ঘটিয়েছে। তাই বিজ্ঞানীরা কিন্তু গবেষণা করে দেখেছেন যে নদী এককভাবে এবং অনেকগুলি নদী মিশেও বা সম্মিলিতভাবেও পৃথিবীর যে 70% অঞ্চল রয়েছে, সেই অঞ্চলের যে ভূমিরূপ পরিবর্তন ঘটেছে, তার প্রধান কারণ কিন্তু রয়েছে এই নদী। তাহলে তোমরা বুঝতে পারছো যে বহির্জাত প্রক্রিয়ার যে অংশগুলো রয়েছে, তার মধ্যে কিন্তু কি কি অংশ রয়েছে বলো তো আগে, বা প্রক্রিয়াগুলি কি কি?
ভেরি গুড। নদী, হিমবাহ, বায়ু, সমুদ্র তরঙ্গ, জোয়ার ভাটা, তাই না? এই যে এগুলির মধ্যে কিন্তু নদী গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে ভূমিরূপ পরিবর্তনে। এবারে দেখো, রয়েছে নদী কি? নদী কি সকলেই আমরা জানি, তাই তো? বলো তো, কেউ একটু আমাকে নদী কি? আচ্ছা, ভালো বলেছো। শোনো, আমি তোমাদের বলছি যে নদী হলো স্বাভাবিক জলধারা। নদী কি? স্বাভাবিক জলধারা, যা উচ্চভূমি থেকে উৎপন্ন হয় এবং বৃষ্টির জল, তুষার, হিমবাহর যে জল সেটি, প্রস্রবণের জল দ্বারা পুষ্ট হয়ে ভূমির ঢাল অনুসারে কিন্তু নির্দিষ্ট খাতে প্রবাহিত হয়ে সাগর বা কোনো হ্রদে এসে মেশে, তখন তাকে আমরা কি বলবো? নদী। তাহলে নদী সম্পর্কে তোমরা জানলে। বলো তো, ভারতের প্রধান নদীর নাম কি? ভেরি গুড, গঙ্গা নদী, তাই না? তাহলে গঙ্গা উৎপত্তি হয়েছে কোথায়? বাহ! গঙ্গোত্রী হিমবাহের গোমুখ গুহা থেকে। তাহলে দেখো, নদী কিন্তু পার্বত্য অঞ্চলে সৃষ্টি হচ্ছে। সৃষ্টি হওয়ার পর তার সাথে বৃষ্টির জল, হিমবাহের অর্থাৎ বরফ গলা জল ইত্যাদি দ্বারা পুষ্ট হয়ে সে কিন্তু তার ঢাল অনুযায়ী প্রবাহিত হচ্ছে। প্রবাহিত হয়ে কোথায় এসে মিশেছে? সমুদ্রের প্রায় হ্রদে এসে মিশছে। আমাদের গঙ্গা নদী যেমন সৃষ্টি হয়েছে পার্বত্য অঞ্চলে, যেমন তোমরাই বললে যে গঙ্গোত্রী হিমবাহের গোমুখ গুহা থেকে সৃষ্টি হয়েছে। তাহলে এই যে নদী আঁকাবাঁকা হয়ে এগিয়ে চলে, এই গঙ্গা নদী কোথায় এসে পতিত হয়েছে বলতো? কোন সাগরে? ভেরি গুড, গঙ্গা নদী কিন্তু বঙ্গোপসাগরে এসে পতিত হয়েছে, তাই তো? তাহলে দেখো, নদী কিন্তু সৃষ্টি হচ্ছে পার্বত্য অঞ্চলে এবং বিভিন্ন স্থানে প্রবাহিত হওয়ার মাধ্যমে, অর্থাৎ তার খাতের মাধ্যমে প্রবাহিত হয়ে সে কিন্তু সমুদ্রে এসে পতিত হচ্ছে। তাহলে নদী সম্পর্কে তোমাদের ধারণা আশা করি ক্লিয়ার হয়েছে। আচ্ছা, দেখো, তারপরে রয়েছে জলচক্রের অংশ হিসেবে নদী, সাগর। জলচক্র কি সেটা কিন্তু আমাদের জানতে হবে। মহাসাগর, হ্রদ, অন্যান্য জলাশয় এবং মৃত্তিকার যে কৌশিক জল বাষ্পীভবন প্রক্রিয়ায় জলীয়বাষ্পে পরিণত হয়, হয়ে কি হচ্ছে? উপরে উঠে যাচ্ছে। দেখো, গ্রীষ্মকালে যখন প্রচন্ড রোদের তাপ থাকে, তখন আমরা কি দেখি যে খাল, বিল বা পুকুরের জল বা নদীর জল তাড়াতাড়ি শুকিয়ে যায় না। তাহলে এই যে বাষ্পীভূত হচ্ছে জল, এই বাষ্পীভূত হয়ে কিন্তু কি হচ্ছে? মেঘের সৃষ্টি করছে। মেঘ হিসেবে কিন্তু সে ভেসে বেড়াচ্ছে এবং বায়ু সম্পৃক্ত হলে এবং মেঘ থেকেই অধঃক্ষেপণ ঘটে, অর্থাৎ বৃষ্টি হয়, শিলাবৃষ্টি হয়, তুষারপাত হচ্ছে ইত্যাদি হিসেবে কিন্তু ভূপৃষ্ঠে নেমে আসছে। তাহলে ভূপৃষ্ঠ থেকে এই জল কিন্তু উপরের দিকে উঠছে বাষ্প আকারে এবং মেঘ সৃষ্টি হচ্ছে এবং সেই মেঘ সম্পৃক্ত হয়ে কিন্তু আবার পুনরায় বৃষ্টি, শিলাবৃষ্টি, তুষারপাতের মাধ্যমে পৃথিবীতে ফিরে আসছে। আচ্ছা, এটা জলচক্র অংশ হিসেবে নদী ও সাগর। এরপরে জলচক্র সংজ্ঞাটাও কিন্তু ঠিক একই রকম। কি হচ্ছে দেখো, বৃষ্টি, শিলাবৃষ্টি, হিমবাহ ও তুষার গলা জলের কিছুটা অংশ চুঁইয়ে ভেতরে ঢোকে, যা আবার প্রস্রবণ রূপে বেরিয়ে আসে কিংবা অন্তঃপ্রবাহ রূপে সাগরে বয়ে যায়। কিছুটা অংশ বাষ্পীভূত হয় এবং বেশিরভাগ অংশ শাখা প্রশাখা হয়ে স্থানীয় প্রবাহ রূপে নদীখাত দিয়ে সাগরে ফিরে যায়। তাহলে সে দেখো, জল কিন্তু আহ, সাগর থেকে বিভিন্ন উপায়ে মেঘ সৃষ্টি হচ্ছে, সেখান থেকে বাষ্পীভূত হয়ে মেঘ সৃষ্টি হয়ে বিভিন্ন রকম স্থলভাগের উপরে পড়ছে, সেখান থেকে সেই জলটা চুঁইয়ে ভূগর্ভস্থ হচ্ছে, সেখান থেকে সেই জলটা কিন্তু নদী, খাল, বিল রূপে কিন্তু সমুদ্রে আবার ফিরে যাচ্ছে। এই যে চক্রটা কাজ করছে, সেই চক্রটাকে কি বলা হচ্ছে বলতো? জলচক্র। দেখো, তোমরা ছবিটা দেখলে বুঝতে পারবে, সমুদ্র, এই যে সমুদ্র থেকে বাষ্পীভূত হয়ে জল কিন্তু উপরে উঠে মেঘের সৃষ্টি করছে। ঘনীভবন প্রক্রিয়ায় মেঘ সৃষ্টি হচ্ছে এবং এই মেঘ সম্পৃক্ত হচ্ছে এবং অধঃক্ষেপণ রূপে কিন্তু ফিরে আসছে। দেখো, এই মেঘ স্থলভাগে প্রবল বৃষ্টি জমাচ্ছে, বৃষ্টি ঘটাচ্ছে তো। বৃষ্টি ঘটানোর ফলে স্থলভাগের উপরে জল কিন্তু সঞ্চিত হচ্ছে। সেই জল আবার খাল, বিল, নদী দ্বারা সমুদ্রে পড়ছে। এছাড়া কিছুটা জল কিন্তু ভৌমজল রূপে প্রবাহিত হচ্ছে এবং সেই জলটা কিন্তু অন্তঃপ্রবাহ রূপে, অর্থাৎ মাটির তলা থেকে প্রবাহ রূপে হয়ে কিন্তু সমুদ্রে আবার ফিরে যাচ্ছে। এই যে একটা সাইকেল কাজ করছে ক্রমাগতভাবে, এই যে সাইকেলটাকে আমরা কি বলছি? জলচক্র। তাহলে তোমরা বুঝতে পারলে আশা করি
যে জলচক্র বিষয়টা কি। দেখো, জলচক্রের পৃষ্ঠ প্রবাহরূপে নদীর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভূপৃষ্ঠের জলের বেশিরভাগটাই নদীর মাধ্যমে সাগরে ফিরে যায়। তাহলে ভূপৃষ্ঠে আমরা কি দেখেছি, যে নদী গিয়ে কোথায় মিশছে, সমুদ্রে মিশছে। তাহলে নদীর যে অতিরিক্ত জল সেটি কিন্তু সে বয়ে নিয়ে সমুদ্রে ফেলছে, তাই না? পৃথিবীতে যত নদী আছে সেই নদীগুলো দিয়ে প্রতি সেকেন্ডে প্রায় 1300 কিউবিক কিমি জল প্রবাহিত হয়। তবে এই জল পৃথিবীর মোট মিষ্টি জলের মাত্র 0.003%। তাহলে এই যে জলগুলো কি জল, মিষ্টি জল কিন্তু খুবই কম, তাই না? তোমরা আমাজন নদীর নাম শুনেছো, শুনেছো তো? সেই আমাজন নদী কিন্তু সব থেকে বেশি জল বহন করে। যদি তোমাদের পরীক্ষায় প্রশ্ন আসে যে কোন নদী সব থেকে বেশি জল বহন করে, তাহলে তোমাদের উত্তর কি হবে? আমাজন নদী। পৃথিবীর বৃহত্তম নদী কিন্তু হলো এই আমাজন নদী। আচ্ছা বলো তো, দীর্ঘতম নদী আমরা কাকে বলবো, কোন নদীকে? ভেরি গুড, দীর্ঘতম নদী কিন্তু হলো নীল নদ, তাই না? দেখো, এই যে তোমরা ছবি দেখছো এটি কিন্তু আমাজন নদীর একটি ছবি। এই আমাজন নদীর আশেপাশে ঘন জঙ্গল সৃষ্টি হয়েছে। এবং নিরক্ষীয় জলবায়ুর অন্তর্গত এই আমাজন অববাহিকা হওয়ায় এখানে কিন্তু প্রচুর বৃষ্টিপাত হয়। ফলে স্বাভাবিকভাবে এই নদীতে কিন্তু যে জলের পরিমাণ সেটি পৃথিবীর অন্যান্য যে সব নদী রয়েছে তার থেকে কিন্তু অনেকটাই বেশি রয়েছে এই আমাজন নদীতে। ঠিক আছে? আচ্ছা, এরপরে আমরা পড়বো নদীর জলের উৎস কি। দেখো, তোমরা কিন্তু অলরেডি জেনে গেছো যে নদীর জলের উৎস কি, তাই না? বলো তো আমাকে, নদীর জলের কি কি উৎস? ভেরি গুড, হিমবাহ। খুব ভালো বলেছো, যে হিমবাহ অর্থাৎ বরফ গলা জল, তুষার, আর কি হতে পারে, বৃষ্টিপাত ও শিলাবৃষ্টির জল। এছাড়া আর কি রয়েছে, প্রস্রবণ দিয়ে বেরিয়ে আসা ভৌমজল, সবই কিন্তু নদীর জলের প্রধান উৎস। তাহলে তোমরা কি মনে রাখবে, যে বৃষ্টি, শিলাবৃষ্টির জল, তুষার, বরফ ও হিমবাহ গলা জল, প্রস্রবণ দিয়ে বেরিয়ে আসা যে ভৌমজল রয়েছে সেটিও কিন্তু নদীর জলের প্রধান উৎস। ঠিক আছে? তাহলে নদীর জলের উৎস সম্পর্কে কিন্তু তোমরা জানলে। গঙ্গা নদীর উৎস, গঙ্গোত্রী হিমবাহের গোমুখ গুহা। সেখানে পার্বত্য অঞ্চলে প্রচন্ড হিমবাহ, বরফ গলা জল থাকে। ফলে সাথে সাথে বৃষ্টির জল এবং তুষার জল সেটাও কিন্তু যুক্ত হচ্ছে। ফলে এই গঙ্গা নদী কিন্তু আমাদের ভারতের প্রধান নদী, তাই তো? আচ্ছা, এরপরে আমরা দেখব নদী সম্পর্কিত কতকগুলি জরুরি শব্দের অর্থ কি। সেই জরুরি শব্দ কি কি? দেখো, অনেকগুলো শব্দ কিন্তু রয়েছে। নদী অববাহিকা রয়েছে, ধারণ অববাহিকা রয়েছে, নদী উপত্যকা রয়েছে, দোআব অঞ্চল রয়েছে, নদী খাদ রয়েছে, তাই না? উৎস, মোহনা, সে তো আমরা একটু আগেই জানলাম, তাই তো? এবারে আমরা জানবো যে নদী অববাহিকা কাকে বলে। নদী অববাহিকা হচ্ছে, ধরো একটা নদী, সেই নদীটি তার উপনদী, শাখা নদী মিলিয়ে যতটুকু স্থান অধিকার করে আছে তা হলো কিন্তু নদী অববাহিকা। তাহলে একটা নদী পার্বত্য অঞ্চল থেকে সৃষ্টি হয়ে সমুদ্র পতিত হচ্ছে, তাহলে সেই নদীর সঙ্গে যে নদীগুলি এসে মিলিত হয়েছে অর্থাৎ তার উপনদী বা শাখা নদী, যে সমগ্র অঞ্চলটা উৎস থেকে মোহনা পর্যন্ত যে সমগ্র অঞ্চলটা নিয়ে অবস্থান করছে সেটিকে আমরা কি বলবো, নদীর অববাহিকা। তোমরা এখানে ছবিটা দেখলেই বুঝতে পারবে। দেখো, এইটা হচ্ছে প্রধান নদী, তার অসংখ্য শাখা নদী বা উপনদী কিন্তু রয়েছে আশেপাশের অঞ্চলগুলো। তাহলে এই যে নদী যে সমগ্র অঞ্চলটা নিয়ে অবস্থান করছে, সেই সমগ্র অঞ্চলটাকে আমরা কি বলছি, নদী অববাহিকা। আশা করি তোমরা বুঝতে পেরেছো। দেখো, আমাজন অববাহিকা পৃথিবীর বৃহত্তম নদী অববাহিকা। যদি তোমাদের পরীক্ষায় প্রশ্ন আসে যে কোন নদীর অববাহিকা সব থেকে বৃহত্তম, তাহলে তোমাদের উত্তর কি হবে, যে আমাজন নদীর অববাহিকা বৃহত্তম। আমাদের ভারতবর্ষ যে গঙ্গা নদী রয়েছে, সে গঙ্গা নদীর অববাহিকা কিন্তু ভারতের মধ্যে বৃহত্তম নদী অববাহিকা। তোমরা জানো যে গঙ্গা নদী কিন্তু অসংখ্য উপনদী রয়েছে এবং শাখা নদীও রয়েছে। এই গঙ্গা নদী সেই পার্বত্য অঞ্চল অর্থাৎ গঙ্গোত্রী হিমবাহের গোমুখ অর্থাৎ উত্তরাখণ্ড থেকে কিন্তু সৃষ্টি হয়ে পশ্চিমবঙ্গের মধ্যে দিয়ে প্রবাস করে বঙ্গোপসাগরে পতিত হয়েছে, তাই না? তাহলে এই যে বিশাল অঞ্চল জুড়ে রয়েছে গঙ্গা নদী, এই অঞ্চলটাকে কিন্তু আমরা বলছি নদীর অববাহিকা। আশা করি তোমরা বুঝতে পেরেছো নদী অববাহিকা কাকে বলে।
দেখো, নদী অববাহিকার মধ্যে পার্বত্য বা উচ্চভূমি অংশে নদী যতটুকু অঞ্চল অধিকার করে আছে তা হলো ধারণ অববাহিকা। অর্থাৎ সমগ্র অঞ্চলটা কিন্তু কি বলছি আমরা, নদী অববাহিকা। কিন্তু নদী উৎস থেকে পার্বত্য অঞ্চল অবধি, অর্থাৎ নদী উচ্চভূমিতে যেটুকু অঞ্চল নিয়ে অবস্থান করছে তাকে আমরা কি বলবো, ধারণ অববাহিকা। তাহলে দুটো জিনিস কিন্তু তোমাদের ক্লিয়ার হতে হবে যে নদী অববাহিকা কাকে বলে এবং ধারণ অববাহিকা কাকে বলে। নদী অববাহিকা হচ্ছে পুরো নদীটা যে তার শাখা নদী উপনদী নিয়ে অবস্থান করছে যে অঞ্চল জুড়ে, সেটি কিন্তু নদী অববাহিকা। আর ধারণ অববাহিকা কি, নদীর সৃষ্টি হওয়ার পর পার্বত্য অঞ্চল বা উঁচু অংশে নদীর যতটুকু অঞ্চল রয়েছে সেটি কিন্তু হলো ধারণ অববাহিকা। গঙ্গা নদীর ধারণ অববাহিকা কোন অবধি সেটা আমাদের জানতে হবে। গঙ্গা নদীর সৃষ্টি হয়েছে গোমুখ গুহা থেকে এবং এর উচ্চ প্রবাহ কোন অবধি, অর্থাৎ পার্বত্য অঞ্চলে নদীটি কোনটুকু স্থান অঞ্চল অবধি রয়েছে, ভেরি গুড, হরিদ্বার অবধি কিন্তু রয়েছে, তাই না? তাহলে উৎস থেকে হরিদ্বার অবধি গঙ্গা নদীর যেটুকু প্রবাহ পথ, সেইটুকু প্রবাহ পথ কিন্তু গঙ্গা নদীর ধারণ অববাহিকার অন্তর্গত। তাহলে তোমরা কি জানলে যে নদী অববাহিকা কাকে বলে এবং ধারণ অববাহিকা কাকে বলে। স্টুডেন্ট, এরপরে আমরা জানবো যে জলবিভাজিকা কাকে বলে। দেখো, যে উচ্চভূমি দুই বা ততোধিক নদী গোষ্ঠী বা নদী অববাহিকাকে পৃথক করে তা হলো কিন্তু জলবিভাজিকা। পাহাড়, পর্বত, শৈলশিরা ইত্যাদি উচ্চভূমি জলবিভাজিকা রেখে কাজ করে। ভারতের হিমালয়, পশ্চিমঘাট, বিন্ধ্য পর্বত হলো বিখ্যাত বিখ্যাত জলবিভাজিকা। মধ্য এশিয়ার উচ্চভূমি পৃথিবীর বৃহত্তম বা পৃথিবী বিখ্যাত কিন্তু জলবিভাজিকা। তাহলে কি বলছে যে যে উচ্চভূমি, ধরো একটি উচ্চভূমি অবস্থান করছে, সেই উচ্চভূমি আহ, নদী নদীকে দুটি পৃথক ভাবে ভাগ করে দিচ্ছে, অর্থাৎ তার প্রবাহ পথটাকে কিন্তু চেঞ্জ করে দিচ্ছে একটা উচ্চভূমি। কিভাবে? দেখো, তোমরা এই ছবিতে দেখতে পাচ্ছ অনেক রকম উচ্চভূমি রয়েছে। উচ্চভূমিতে নদী দেখো তার ঢাল বরাবর কিন্তু নিচের দিকে নেমে আসছে, নেমে এসে কিন্তু সমুদ্রে এসে পতিত হচ্ছে, তাই না? তাহলে উচ্চভূমি কিন্তু নদীকে ভাগ করে দিচ্ছে। ফলে জল বিভাজিকা হলো পাহাড়, পর্বত, শৈলশিরা বিভিন্ন উচ্চভূমি যে রয়েছে, যে উচ্চভূমি দ্বারা কিন্তু বিভক্ত এই জলবিভাজিকা। ভারতের কোন কোন জলবিভাজিকা রয়েছে? হিমালয় পর্বত রয়েছে, পশ্চিমঘাট পর্বত রয়েছে, বিন্ধ্য পর্বত রয়েছে, তাই না? এবং মধ্য এশিয়ায় যে পার্বত্য অঞ্চল রয়েছে, সেই মধ্য এশিয়া পার্বত্য অঞ্চল কিন্তু পৃথিবীর বিখ্যাত একটি জলবিভাজিকা। আচ্ছা, এরপরে আমরা জানবো কিছু নদীর গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে বা নদীর কিছু গুরুত্বপূর্ণ তথ্য সম্পর্কে। প্রথমে রয়েছে দেখো উৎস ও মোহনা। উৎস ও মোহনা, নদী ভূপৃষ্ঠের যে স্থান থেকে উৎপত্তি হয়, অর্থাৎ প্রবাহ রূপে আত্মপ্রকাশ করে যেই স্থান থেকে, সেটি হলো নদীর উৎস। তাহলে গঙ্গা নদীর উৎস কি? তোমরা নিজেরাই বললে যে গঙ্গোত্রী হিমবাহের গোমুখ গুহা থেকে। তাহলে নদী যেখানে সৃষ্টি হচ্ছে বা তার প্রবাহ পথে আত্মপ্রকাশ হচ্ছে, সেই স্থানটাকে আমরা কি বলবো? উৎস। হিমবাহের শেষ প্রান্ত, প্রস্রবণ ইত্যাদি হলো নদীর উৎসস্থল। এবারে মোহনা কাকে বলবো? তোমরাই বলো। ভেরি গুড, নদী যেখানে গিয়ে সাগরে বা হ্রদে মেশে, সেই স্থানটাকে কিন্তু হলো মোহনা। গঙ্গা নদীর মোহনা অঞ্চল কোথায়? বঙ্গোপসাগর, তাই তো? আচ্ছা, ভেরি গুড। এরপরে রয়েছে দেখো নদী উপত্যকা। উৎস থেকে মোহনা পর্যন্ত নদীর উভয় পাশের উচ্চভূমির মধ্যে সংকীর্ণ ও দীর্ঘ ভূমি হলো কিন্তু নদী উপত্যকা। অর্থাৎ এই যে উৎস, নদীর এখানে উৎস, উৎস থেকে এসে প্রবাহ পথে হয়ে যে দুই পাশের যে উঁচু অংশ বা উভয় পাশের যে উচ্চভূমির মধ্যে সংকীর্ণ অংশ দিয়ে নদী প্রভাবিত হয়েছে, সেটাকে আমরা কি বলবো? নদীর উপত্যকা। এরপরে রয়েছে দেখো নদী খাত। নদী উপত্যকায় নির্দিষ্ট যে অংশ বা খাত দিয়ে নদী বাহিত হয়, সেটি হলো কিন্তু নদী খাত। এই যে যে অংশটা দিয়ে নদী বয়ে আসবে, অর্থাৎ যে খাত দিয়ে বা যে গর্ত দিয়ে কিন্তু নদী বয়ে আসবে, সেই অংশটাই কিন্তু হলো নদী খাত। এরপর রয়েছে কিন্তু দোয়াব অঞ্চল। দোয়াব অঞ্চল কি? দুটি নদীর মধ্যবর্তী অঞ্চল হলো কিন্তু দোয়াব। তাহলে কি, দুটি নদী একসাথে এসে একটা জায়গায় মিলিত হচ্ছে, তার আগে যে মাঝখানের যে অংশটা, সেই অংশটাকে আমরা কি বলছি? দোয়াব অঞ্চল। দেখো, এই একটা নদী এখান থেকে এসে এখানে মিলিত হচ্ছে, আর এই নদীটা কিন্তু এখান থেকে
এখানে মিলিত হচ্ছে। তাহলে এই মাঝখানের যে অংশটা রয়েছে সেই অংশটাকে আমরা কি নামে পরিচিত? যে দোয়াব অঞ্চল, তাই তো? ভারতেরও কিন্তু এরকম দোয়াব অঞ্চল রয়েছে। আচ্ছা স্টুডেন্ট, এই যে তোমরা বললে যে ভারতের প্রধান নদী গঙ্গা, গঙ্গার প্রধান উপনদী কি বলতো? ভেরি গুড, গঙ্গার প্রধান উপনদী হলো কিন্তু যমুনা। তাহলে এই গঙ্গা ও যমুনার মাঝখানের যে অংশটা রয়েছে সেই অংশটা কিন্তু হলো দোয়াব অঞ্চল নামে পরিচিত। ঠিক আছে, তাহলে উদাহরণ তোমরা জানলে যে গঙ্গা নদীর প্রধান যে উপনদী সেটি কিন্তু হলো যমুনা, আর গঙ্গা যমুনার মাঝখানের যে অংশটি সেটিকে আমরা দোয়াব অঞ্চল নামে চিনি। এরপরে রয়েছে দেখো নদী সঙ্গম। নদী সঙ্গম কি? দুটি নদীর মিলিত স্থান হলো নদী সঙ্গম, অর্থাৎ দুটি নদী দুদিক থেকে প্রবাহিত হয়ে এসে যেই স্থানে মিলিত হচ্ছে সেই স্থানটাকে আমরা কি বলছি? নদীর সঙ্গম। দেখো তোমরা ছবি দেখলেই বুঝতে পারবে দুটি নদী কিন্তু এইখানে এসে মিলিত হচ্ছে, তাহলে নদীর সঙ্গম কোনটি? এই যে অংশটিকে আমরা কি বলছি? নদীর সঙ্গম। যেমন গঙ্গা যমুনা এলাহাবাদ সঙ্গম, তাহলে এলাহাবাদের কাছে গঙ্গা নদী এবং যমুনা নদী কিন্তু এসে মিলিত হয়েছে, তাই গঙ্গা যমুনার মিলিত স্থানের নাম কি? এলাহাবাদ সঙ্গম। অপরদিকে ভাগীরথী ও অলকানন্দা নদী, এই দুটি নদী তো এসে গঙ্গা নামে পরিচিত হয়েছে, তাই না? তাহলে এই দুটি নদী যে স্থানে মিলিত হয়েছে সেই স্থানের নাম কিন্তু হলো দেবপ্রয়াগ। তোমরা খুব ভালো করে মুখস্থ করবে, এটা পরীক্ষায় কিন্তু খুব আসে যে ভাগীরথী ও অলকানন্দা নদী কোথায় এসে মিলিত হয়েছে। তো তোমাদের উত্তর কি হবে? যে দেবপ্রয়াগে কিন্তু এসে ভাগীরথী এবং অলকানন্দা নদী মিলিত হয়েছে। এরপরে রয়েছে দেখো নদীর জলক্ষরণ। নদী নির্দিষ্ট স্থান দিয়ে প্রতি সেকেন্ডে যত ঘন আয়তন জল প্রবাহিত হয় তা হলো জলক্ষরণ নদীর। তাহলে কি? প্রতি সেকেন্ডে যত ঘন আয়তন নদীর জল প্রবাহিত হয় সেটাকে আমরা কি বলছি? নদীর জলক্ষরণ। নদী বর্তন কি? নদী বর্তন হলো ঋতু পরিবর্তনের সাথে সাথে নদীর জলের পরিমাণের পর্যায়ক্রমিক পরিবর্তন হলো নদী বর্তন। আচ্ছা, তাহলে ঋতু পরিবর্তন অনুযায়ী কিন্তু নদীতে জল কমে আবার বাড়ে, তাই তো? যেমন বর্ষাকালে আমাদের দেখবে যে সব নদীগুলো রয়েছে সেগুলো কিন্তু জলে ফুলে ফেঁপে ওঠে, তাই না? আচ্ছা, ঠিক তেমনই আবার যখন বর্ষা হয় না তখন দেখবে অনেক নদী কিন্তু শুকিয়ে যায়, তাই তো? এই যে বর্ষাকালের জলে নদী পুষ্ট হচ্ছে এবং সাথে সাথে বৃষ্টির জল তো থাকছেই, সাথে হিমবাহের জল। ভারতের প্রধান নদী গঙ্গা কিন্তু আদর্শ নদী, তার কারণ হচ্ছে নদীর যে জলপ্রবাহ সেটি কিন্তু সারা বছরই প্রায় একই রকম থাকে, অর্থাৎ এটি কিন্তু নিত্যবহ নদী। বৃষ্টির জলের তো একটা প্রভাব পড়ে, সাথে সাথে যেহেতু বরফ গলা জল ক্রমাগত আসে ফলে নদীর জল কিন্তু অতটা শুকায় না। আমাদের রাজ্যে পশ্চিমবঙ্গের যে গন্ধেশ্বরী নদী রয়েছে বাঁকুড়াতে, সেই নদীতে কিন্তু এরকম বর্ষার জলে পুষ্ট, অর্থাৎ ঋতু অনুযায়ী সেই নদী কিন্তু পুষ্ট হয় বর্ষার জলে। ফলে এই নদী কিন্তু আমরা নিত্যবহ নদীর মধ্যে ফেলতে পারবো না, এই নদীটাকে আমরা কি বলবো? অনিত্যবহ নদী। তাহলে নদী বর্তন সম্পর্কে জানলে তোমরা। এরপরে রয়েছে দেখো নদীর ভার বা বোঝা। নদীর মধ্যে প্রবাহিত নদীর পদার্থ হলো নদীর ভার বা বোঝা। দেখো নদী কিন্তু সেই পার্বত্য অঞ্চল থেকে নুড়ি কাঁকড় বালি কিন্তু নদীর মধ্যে দিয়ে প্রবাহিত হয়ে সমভূমির মধ্যে প্রবেশ করে, তাই না? এবং ধীরে ধীরে সেটা সঞ্চিত করে সমভূমিতে। ফলে নদীর মধ্যে যে প্রবাহিত এইসব পদার্থগুলি এগুলোকে নদীর ভার বা বোঝা বলা হয়। তাহলে নদীর ভার বা বোঝা কি সেটা সম্পর্কে তোমরা জানলে। আচ্ছা, এরপরে রয়েছে দেখো নদীর কাজ সম্পর্কে। দেখো তোমরা তো জানলে যে নদী উৎসতে সৃষ্টি হয়, মোহনাতে পতিত হয় বা শেষ হয়। এর মাঝখানে কিন্তু নদী অনেকগুলি কাজ করে। মূলত পৃথিবীর যে সমস্ত নদী রয়েছে সেই নদীগুলিকে উৎস থেকে মোহনা পর্যন্ত তিনটি ভাগে বা তিনটি কাজ করার ক্ষমতাতে কিন্তু ভাগ করা হয়। কি কি বলো তো তোমরাই? ক্ষয় কাজ, ভেরি গুড, বহন কাজ এবং সঞ্চয় কাজ, এই তিনটি প্রক্রিয়ায় ভূমির উপর কিন্তু যথেষ্ট পরিবর্তন ঘটে। তাহলে কি? নদী কিন্তু যে ভূমির পরিবর্তন করছে তিনটি কাজের মাধ্যমে। কি কি কাজ? ক্ষয় করছে, ক্ষয় করলেও ভূমির পরিবর্তন হবে, বহন করে নিলেও ভূমির পরিবর্তন হবে এবং সঞ্চয় কাজের ফলে কিন্তু ভূমির পরিবর্তন হওয়া সম্ভব। তাহলে নদী উৎস থেকে মোহনা পর্যন্ত এই তিন প্রকার কাজের মাধ্যমে ভূমির উপর ব্যাপক পরিবর্তন ঘটাচ্ছে। নদী ক্ষয়ের নিয়ন্ত্রক সমূহ। তাহলে আমরা নদীর প্রথমে ক্ষয় কাজ সম্পর্কে পড়ব।
তার আগে আমরা জানবো এই যে ক্ষয় কাজ, এই ক্ষয় কাজকে নিয়ন্ত্রণ করে কে কে? জলের গতিবেগ নিয়ন্ত্রণ করে এবং পরিমাণ। দেখো, পার্বত্য অঞ্চলে নদীর গতিবেগ কেমন হয়? বেশি না কম? অর্থাৎ জলের প্রবাহ, সেটা বা ফ্লোটা বেশি হয় না কম হয়? বেশি হয়। ভেরি গুড। কেন বেশি হয়? বা যে পার্বত্য অঞ্চলে ঢাল বেশি, ফলে জলের গতিবেগ কিন্তু বেশি, তাই না? এবং জলের পরিমাণও কিন্তু বেশি হয়। ফলে এই যে তার আশেপাশে নদীর যে নদী খাত, তার আশেপাশে যে শিলা রয়েছে সেগুলো কিন্তু সে ধাক্কা দেয় বা আঘাত করে। ফলে সেই শিলাখণ্ড কিন্তু ধীরে ধীরে ভাঙতে থাকে। এইভাবে কিন্তু নদী ক্ষয় কাজটা শুরু করে। এরপরে ২ নম্বর কি রয়েছে? যে শিলার প্রকৃতি। শিলার প্রকৃতি কেমন হতে পারে? দেখো, শিলার প্রকৃতি কিন্তু ২ রকম। শক্ত বা কঠিন এবং নরম বা কোমল শিলা। হয়তো? তাহলে তোমরা আমাকে বলো তো যে কোমল শিলা বেশি ক্ষয় হবে না শক্ত শিলা বেশি ক্ষয় হবে? ভেরি গুড। কোমল শিলা বা নরম শিলা কিন্তু বেশি ক্ষয়প্রাপ্ত হবে, তাই না? তাহলে নদীর প্রবাহপথে যদি কোমল শিলা পড়ে, সেই কোমল শিলা কিন্তু তাড়াতাড়ি ক্ষয় হবে এবং এবং শক্ত শিলাটা কিন্তু অপেক্ষাকৃত কম ক্ষয় হবে। নাম্বার ৩, নদীবাহিত পদার্থের পরিমাণ ও আয়তনের উপর নদীর ক্ষয়ের মাত্রা নির্ভর করে। নদীর বাহিত যে পদার্থ রয়েছে তার পরিমাণ এবং তার নদীর আয়তন, সেই নদীর আয়তন অনুযায়ী কিন্তু সে তার ক্ষয়ের মাত্রাকে কিন্তু সে নিয়ন্ত্রণ করছে। তোমরা যে ছবিটা দেখছো, দেখো নদীর উৎস পার্বত্য অঞ্চলে। উৎস থেকে এই অবধি কিন্তু নদীর উচ্চ গতি। তাহলে নদী উচ্চ গতিতে কোন কাজ করে স্টুডেন্ট? ভেরি গুড। নদী উচ্চ গতিতে কিন্তু দেখো লেখা রয়েছে ক্ষয় কাজ করে। কারণ এখানে কিন্তু পার্বত্য অঞ্চলে জলের ভূমির ঢাল বেশি হওয়ার জন্য জলের গতিবেগ কিন্তু অনেকটাই বেশি। আচ্ছা, এবারে আমরা এই তিনটে যে ভাগ রয়েছে সেই সম্পর্কে জানবো, অর্থাৎ ক্ষয় কাজ, বহন কাজ এবং সঞ্চয় কাজ। প্রথমে আছে নদীর ক্ষয় কাজ। নদী ৪ ভাগে কিন্তু ক্ষয় কাজ করে চলেছে। কিভাবে ৪ ভাগ? নাম্বার 1 হচ্ছে জলপ্রবাহ ক্ষয়। জলস্রোতের প্রবল আঘাতে নদী খাত বা নদী পাড়ের অপেক্ষাকৃত কোমল শিলা খুলে বেরিয়ে আসে, এটি হলো জলপ্রবাহ ক্ষয়। অর্থাৎ পার্বত্য অঞ্চলে যে জল বয়ে যাচ্ছে, সেই জল বহনের সাথে সাথে যে তার পাড়ে, নদীর ২ পাড়ে যদি কোমল শিলা থাকে সেটিকে কিন্তু সে খুলে নিয়ে যাচ্ছে, অর্থাৎ ভেঙে কিন্তু নদী সেটাকে বয়ে নিয়ে চলে যাচ্ছে। এটাকে আমরা কি বলবো? যে জলপ্রবাহ ক্ষয়। তাহলে নদী ক্ষয় কাজ মূলত ৪ ভাগে হয়ে থাকে। প্রথম যে অংশটা সেটি কিন্তু হলো জলপ্রবাহ ক্ষয়। নাম্বার ২ কি? যে অবঘর্ষ। নদীবাহিত নুড়ি, বোল্ডার ও অন্যান্য পাথরের খণ্ড নদীর গতির সঙ্গে কিন্তু গতিপ্রাপ্ত হয়ে নদীর তলদেশ ও পার্শ্বদেশে আঘাত করে নদীর গভীরতা বাড়ায়। এটি হলো কিন্তু অবঘর্ষ। নদীর পার্বত্য অঞ্চলে যে ক্ষয় করা নুড়ি কখন নিয়ে আসে, সেটি কিন্তু নদীর যে গভীর রয়েছে সেই গভীরে কিন্তু আঘাত করে। ফলে নদীর গভীরতা কিন্তু বেড়ে যাচ্ছে। এটাকে আমরা কি বলছি? নদীর অবঘর্ষ। ৩ নম্বর কি? ৩ নম্বর দেখো রয়েছে ঘর্ষণ ক্ষয়। নদীবাহিত বিভিন্ন আকারের প্রস্তরখণ্ড পরস্পরের সাথে আঘাতে ভেঙে অবশেষে নুড়ি, বালি ও পলিকণায় পরিণত হয়। দেখো এই যে ছবিতে নদীর পাড় অঞ্চল রয়েছে, সেখানে কিন্তু এই যে নদীর জলে ক্রমাগত ধাক্কা লাগার ফলে বা পরস্পরের সঙ্গে আঘাত করার ফলে এই নুড়ি কাকর বালিগুলো কিন্তু ধীরে ধীরে বা বড় নুড়িগুলো কিন্তু ধীরে ধীরে ক্ষয়প্রাপ্ত হয়ে বালিতে পরিণত হচ্ছে, নুড়িতে পরিণত হচ্ছে এবং নদীর প্রবাহপথের সাথে কিন্তু এটি বয়ে চলেছে। এটিকে আমরা কি বলবো? ঘর্ষণ ক্ষয়। এরপরে ৪ নম্বর কি রয়েছে? যে দ্রবণ ক্ষয়। জলের সঙ্গে দ্রবীভূত অম্লের প্রভাবে লবণ ও ক্যালসিয়াম কার্বনেট যুক্ত শিলাস্তর রাসায়নিকভাবে কিন্তু বিয়োজিত হয়। আমরা পড়েছিলাম না যে যান্ত্রিক উপায়ে এবং রাসায়নিক উপায়ে ভূমিরূপের যে আবহবিকারগ্রস্ত অঞ্চল সেটি পরিবর্তন হয়। ঠিক তেমনই এই যে আহ, দ্রবণ ক্ষয়টা কি? যে জলের সাথে যখন অম্লের দ্রবীভূত হবে বা লবণ বা ক্যালসিয়াম কার্বনেট যুক্ত হবে, তখন কিন্তু শিলাস্তর রাসায়নিকভাবে বিয়োজিত হবে এবং এই যে প্রক্রিয়াটি, এটি হলো নদীর দ্রবণ ক্ষয়। আশা করি তোমরা বুঝতে পেরেছো নদীর ক্ষয়কাজ সম্পর্কে। কোন কোন পদ্ধতিতে নদী ক্ষয়কাজ করে সেটা আমরা জানলাম। এরপরে রয়েছে দেখো নদীর বহন কাজ। নদী পদার্থকে ৪ ভাগে কিন্তু বহন করে। কয় ভাগে বহন করে? ৪ ভাগে। দেখো তোমরা এই ছবি দেখছো, উৎস থেকে তাহলে নদী এই পার্বত্য অঞ্চল যেখানে শেষ হচ্ছে সেই অঞ্চলটাকে কি নদী ক্ষয় কাজ করে। অর্থাৎ নদী পার্বত্য অঞ্চলে যে নুড়ি, কাঁকর, বালি আছে সেগুলো কিন্তু ক্ষয় করে
নদীর সাথে বয়ে নিয়ে আসছে। তার সাথে যুক্ত হচ্ছে পরবর্তী যে ধাপ, সেটি হলো নদীর বহন কাজ। অর্থাৎ নদী এই যে পার্বত্য অঞ্চলে নুড়ি, কাঁকর, বালি ক্ষয় করছে, সেগুলো কিন্তু এই নদী তার মধ্য প্রবাহে কিন্তু বহন করে নিয়ে এসে সমভূমিতে পড়ে। তাই মূলত নদী বহন কাজ কিন্তু মালভূমি অঞ্চলে লক্ষ্য করা যায়। ঠিক আছে? তাহলে এই যে নদীর বহন কাজ, এই বহন কাজও কিন্তু নদী ৪ ভাগে করে থাকে। কি কি ভাবে? নাম্বার 1, দ্রবণ প্রক্রিয়ায় বহন। নদীর জলে দ্রবীভূত অম্লের প্রভাবে শিলাস্তর বিয়োজিত ও দ্রবীভূত হয়ে কিন্তু বাহিত হয়। তাহলে একটু আগে যেটা আমরা পড়লাম যে রাসায়নিকভাবে বিয়োজিত হচ্ছে, সেই বিয়োজিত হওয়ার পর আহ, শিলাস্তর কিন্তু বিয়োজিত দ্রবীভূত হয়ে কিন্তু নদীর সাথে বয়ে চলেছে। নাম্বার 2 কি? ভাসমান প্রক্রিয়া। অপেক্ষাকৃত সূক্ষ্ম পলি ও বালি নদীর জলে ভেসে ভেসে কিন্তু বাহিত হয়। যেগুলো ভারী বস্তু সেগুলো কিন্তু নদীর তলদেশে জমা হবে, এবং যেগুলো কিন্তু অপেক্ষাকৃত হালকা সেটি কিন্তু নদীর মধ্য প্রবাহে কি হবে? বাহিত হবে নদীর সাথে কিন্তু সমতল ভূমি অবধি। যেমন কি কি হালকা? পলি, বালি, এগুলো তো হালকা, এগুলো কিন্তু নদীর জলের সাথে প্রবাহিত হবে। নাম্বার ৩, লম্ফদান প্রক্রিয়া কি? যে অপেক্ষাকৃত বড় খণ্ডগুলি নদীর তলায় ধাক্কা খেয়ে লাফিয়ে লাফিয়ে কিন্তু এগিয়ে চলবে। তাহলে দুটি জিনিস তোমরা বুঝতে পারলে যে একটি সূক্ষ্ম জিনিস সেটা কিন্তু নদীর সাথে জলের সাথে বাহিত হবে, এবং যে ভারী জিনিস অপেক্ষাকৃত সেটি কিন্তু নদীর তলদেশে ধাক্কা লেগে এগিয়ে আস্তে আস্তে এগিয়ে যাবে। এরপরে নাম্বার 4 আছে, দেখো, আকর্ষণ প্রক্রিয়া। নদীর তলদেশ দিয়ে স্রোতের টানে ছোট ছোট নুড়ি নিচের দিকে কিন্তু নেমে এলে তা আকর্ষণ প্রক্রিয়া হিসেবে পরিচিত। কি বলছে? নদীর তলদেশে দিয়ে স্রোতের টানে, স্রোতের টান থাকে অবশ্যই। যখন নদী পার্বত্য অঞ্চল থেকে নেমে আসবে ধীরে ধীরে, তখন স্রোতের প্রবাহ কিন্তু বেশি থাকবে। ফলে স্রোতের টানে ছোট ছোট নুড়ি পাথরগুলো কিন্তু নদীর নিচে আকর্ষিত হবে। ঠিক আছে? তাহলে নদীর বহন কাজ হলো। এরপর আমরা দেখব নদীর সঞ্চয় কাজ। নদীর বহন ক্ষমতা হ্রাস পেলে নদী তার দুপাশে সঞ্চয় করে। দেখো, প্রথমে নদী পার্বত্য অঞ্চলে আসলো, মালভূমি অঞ্চলে আসলো, তারপরে আসলো সমভূমি অঞ্চলে, অর্থাৎ যেখানে কিন্তু উঁচু পার্বত্য অঞ্চল নেই। তাহলে জলের গতিবেগ কি সেখানে বেশি হবে না কম হবে? বলো। কম হবে। দেখো তোমরা এই ছবিতে জলের গতিবেগ কিন্তু এরকম স্থির হবে, তাই না? এটি কিন্তু সমভূমির একটি চিত্র। সাধারণভাবে নদী মধ্য ও নিম্ন গতিতেই সঞ্চয় কাজ করে থাকে। উৎস থেকে মোহনার দিকে নদীর গতিবেগ কমতে থাকে বলে সঞ্চয়জাত পদার্থ সূক্ষ্ম থেকে সূক্ষ্মতর হয়। তাই পর্বতের পাদদেশে নদী বোল্ডার নুড়ি সঞ্চয় করে, এবং বদ্বীপে কিন্তু সঞ্চয় করে সূক্ষ্ম পলি। তাহলে এই যে বড় বড় নুড়ি কাঁকর গুলো, সেগুলো কিন্তু কি পার্বত্য অঞ্চলের শেষে সে সঞ্চয় করে, এবং অপেক্ষাকৃত যেগুলো হালকা অর্থাৎ পলি বালি সেগুলো কিন্তু নদী এসে সঞ্চয় করে এবং সৃষ্টি করে কি? বদ্বীপ। তাহলে নদীর সঞ্চয় কাজ সম্পর্কে আমরা জানলাম। আর কি জানলাম? নদীর বহন কাজ এবং ক্ষয় কাজ সম্পর্কে, তাই তো? এরপরে আমরা দেখব যে নদী বহন এবং সঞ্চয়ে নিয়ন্ত্রক সমূহগুলি কি কি, অর্থাৎ কি কি জিনিস নদীর বহনকে এবং সঞ্চয়কে নিয়ন্ত্রণ করে। নদীর ঢাল। তাহলে নদীর ঢাল কিন্তু নদীর বহন কাজে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। নদীর গতিবেগ, গতিবেগ বেশি হলে বহন বেশি হবে। জলের পরিমাণ এবং প্রবাহিত পদার্থের পরিমাণ ও আয়তনের উপর নদীর বহন ক্ষমতা কিন্তু নির্ভর করে। এরপরে রয়েছে, দেখো, কোন কোন অবস্থায় নদী সঞ্চয় করে। খুব সহজ। নদীর যখন ঢাল কমে যাবে, সমতল ভূমিতে নদী আসবে, নদীর যখন গতিবেগ হ্রাস পেয়ে যাবে, তখন কিন্তু নদী সঞ্চয় কাজ করবে, তাই না? তখন জলের পরিমাণও কমে যাবে, এবং নদীতে কিন্তু বোঝা বোঝা বাড়লে, অর্থাৎ এই যে পার্বত্য অঞ্চল থেকে নুড়ি কাকরগুলি আসছে, সেগুলি কিন্তু নদীর তলদেশে স্থিমিত হয়ে কিন্তু নদীর গভীরতা কমাবে। তখন কিন্তু নদীর সঞ্চয় কাজটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো সকল বিষয়গুলো। এর পরবর্তী ক্লাসে আমি তোমাদের সাথে নদীর বিভিন্ন যে কাজ রয়েছে সেগুলো সম্পর্কে জেনেছি, এবং নদীর যে কাজের ফলে বা নদীর উচ্চ গতি, নিম্ন গতি বা মধ্য প্রবাহ বা নিম্ন প্রবাহ, এই যে কাজের ফলে যে ভূমিরূপগুলি সৃষ্টি হয়, সেগুলো সম্পর্কে কিন্তু আমরা পরবর্তী ক্লাসে বিস্তারিত জানবো। আশা করি তোমরা এই অবধি নদীর বিভিন্ন যে তথ্যগুলো সম্পর্কে আমরা আলোচনা করলাম সেগুলো তোমরা বুঝতে পেরেছো। এবারে কতগুলি গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে, সেগুলো সম্পর্কে একটু আমরা আলোচনা করব। স্টুডেন্ট, প্রথমে যে প্রশ্নটা রয়েছে, দেখো, কোন নদী
সব থেকে বেশি জল বহন করে? বলো কোন নদী? ভেরি গুড। আমাজন নদী কিন্তু সব থেকে বেশি জল বহন করে, তাই তো? আচ্ছা, নাম্বার 2, জলবিভাজিকা কাকে বলে? বলো জলবিভাজিকা কাকে বলে? ভেরি গুড। যে যে উচ্চভূমি 2 বা ততোধিক নদীগোষ্ঠী বা নদী অববাহিকাকে পৃথক করে। তাহলে যে উচ্চভূমি কি বলছে, নদীগোষ্ঠী বা নদী অববাহিকাকে পৃথক করে দিচ্ছে, তাকে আমরা কি বলবো? জলবিভাজিকা, তাই তো? নাম্বার 3, নদীর উৎস ও মোহনা কাকে বলে? তোমরাই বলো আমাকে, নদীর উৎস কাকে বলে? নদী যেখানে সৃষ্টি হয় বা নদীর প্রবাহ পথ যেখানে শুরু হয়, তাই তো? গঙ্গা নদীর উৎস পথ কোথায়? গঙ্গোত্রী হিমবাহের গোমুখ গুহা থেকে। ভেরি গুড। এবারে তোমরা বলো যে মোহনা কাকে বলে? নদী যেখানে এসে পতিত হয় সেটি হলো কিন্তু নদীর মোহনা। আচ্ছা, নাম্বার 4, দোআব কাকে বলে? ভেরি গুড। দুটি নদীর মধ্যবর্তী যে স্থান তাকে বলা হয় দোআব, তাই তো? আচ্ছা, নাম্বার 5, ভাগীরথী ও অলকানন্দার মিলনস্থল কোথায়? তাহলে এই যে দুটি নদী কোথায় মিলিত হয়েছে? দেবপ্রয়াগে। ভেরি গুড। তাহলে ভাগীরথী ও অলকানন্দার মিলনস্থান হচ্ছে দেবপ্রয়াগ। আচ্ছা, এরপর 6 নম্বর কি রয়েছে, যে নদীর কাজ কয় প্রকার ও কি কি? বলো কাজ কয় প্রকার? 3 প্রকার। কি কি? ভেরি গুড। নদী ক্ষয় কাজ করে, বহন কাজ করে এবং সঞ্চয় কাজ করে, তাই না? তোমরা আমাকে বলো তো যে নদী কোন প্রবাহে সঞ্চয় কাজ করে? ভেরি গুড। নদী নিম্ন প্রবাহে কিন্তু সঞ্চয় কাজ করে। আচ্ছা, এরপরে দেখো রয়েছে নাম্বার 7, নদী অববাহিকা কাকে বলে? বলো। ভেরি গুড। অর্থাৎ তুমি যেটা বললে যে নদী তার উপনদী, শাখা নদী নিয়ে আহ, উৎস থেকে মোহনা পর্যন্ত যে সমগ্র অঞ্চলটা নিয়ে অবস্থান করছে সেটিকে বলা হয় নদী অববাহিকা, তাই তো? খুব ভালো বলেছো। তাহলে তারপরে বলো আমাকে 8 নম্বর প্রশ্নটা, যে ভারতের বৃহত্তম নদী অববাহিকার নাম কি? ভেরি গুড। গঙ্গা নদীর অববাহিকা হলো ভারতের বৃহত্তম নদী অববাহিকা। ঠিক আছে স্টুডেন্ট, আজকের ক্লাসটা এই পর্যন্তই। এর পরবর্তী ক্লাসে আমি তোমাদের সাথে যে নদী বিভিন্ন যে গতিপথ রয়েছে সেই গতিপথ অনুযায়ী কি কি ভূমিরূপ সৃষ্টি করে সেই সম্পর্কে কিন্তু আমরা আলোচনা করব। সকলকে অসংখ্য ধন্যবাদ ক্লাসটা মনোযোগ দিয়ে শোনার জন্য। থ্যাংক ইউ ক্লাস।